একটা অবজারভেশন আমাকে জানাবেন, মানে আজকে ভারত বাংলাদেশ সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনাকে কি কি কারণে ভারত ফেরত দিতে পারে অথবা পারে না একটা নানামুখী বিশ্লেষণ এসেছে। সবচাইতে বড় একটা জায়গায় অনেকে একমত যে সামনের দিনের রাজনীতি জটিল হয়ে গেল। আপনার অভিজ্ঞতা আসলে কি বলে, পর্যবেক্ষণ কি বলে? হ্যাঁ, এটা আসলে অনেক বড় একটা প্রশ্ন। মানে জটিল যে হবে এটা আমার কোনো সন্দেহ নাই, এবং এটার একাধিক কারণ আছে, একাধিক বিষয় আছে এখানে। আর ভারত কিভাবে ফেরত দেবে কি না, না দিলে কি হবে, এগুলো নিয়েও কিন্তু আপনি আলোচনা করতে পারেন। দেখেন, সব কিছু কিন্তু লজিক দিয়ে হয় না। এখানে একজন সাবেক রাষ্ট্রদূত আছেন, উনিও হয়তো ব্যাপারটা বলবেন। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, বাংলাদেশের যত লোক বিদেশ যায় তার মধ্যে ধরুন আপনার প্রায় 90% লোক ইন্ডিয়ায় যায়, ভ্রমণ বলেন, কাজে বলেন, বেড়াতে বলেন, যায়। তো ভারত এখন আমাদেরকে এই ট্যুরিস্ট ভিসাগুলো একদম দিচ্ছেই না। কেন দিচ্ছে না? লজিক কি বলে? নো লজিক। আপনি কোনো লজিকের দাঁড় করাতে পারবেন না। তারা কেন দিচ্ছে না? তারা মনে করছে তারা দেবে না। আপনি এটা বার্গেন করতে পারবেন? মারামারি করতে পারবেন? পারবেন না। তোরে ভাই, দেওয়া তো উচিত। আমাদের চারদিকেই তারা, আমাদের লোক ঘর থেকে বেরোতে গেলেই সীমান্ত পার হলে ওদের এখানে যেতে হয়। তারা দিচ্ছে না কেন? কোনো লজিক নাই, কিন্তু তারা দিচ্ছে না। দেবে না, আপনি কি করবেন? তো বিষয়গুলো কি, এখন যদি আপনি তার সঙ্গে তর্ক করে আসেন, ভাই তর্ক করি, যুক্তি দেন, তো তারা কিন্তু আপনার সঙ্গে যুক্তি বসবে না। দেখেন, আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। কালকে এই রায়ের পর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা ভারতের কাছে চিঠি লিখলো, ফেরত পাঠান। ভারতের পক্ষ থেকে কিন্তু কূটনৈতিকভাবে এবং অফিসিয়ালি একটা রেসপন্স করা হয়েছে। ওটা কিন্তু জবাব না, রেসপন্স করছে তারা। এবং সেই রেসপন্সের মধ্যে হাসিনা শব্দটা আছে নাই, ফেরত দেওয়া না দেওয়া না কোনো শব্দ আছে নাই। এখন কেন না, এই প্রশ্ন আপনি করতে পারবেন? আপনি বলতে পারবেন আমি কি চাইলাম আর আপনি কি উত্তর দিলেন? বলতে পারবেন না তো। এখন তারা যদি না দেয়, তারা চাইলেন, সে বললো হ্যাঁ আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক অনেক ভালো, আরো ভালো কিভাবে করা যায় এটা নিয়ে আমরা আলোচনা করবো, অনেক কিছু তারা বলবে। কিন্তু কাজে এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে তারা আপনাকে কিভাবে দেখছে, তারা আপনাকে কিভাবে দেখছেন। আপনার কি সেই সামর্থ্য আছে যে সৈন্যদল পাঠায় নিয়ে ওখান থেকে হাসিনাকে আমি খপ করে ইলের মতো ছো দিয়ে নিয়ে আসবো? সেটা কি আর পারবো? সেটা তো পারা যায় না। এটা কিন্তু কেউ আপনাকে এটা মানে আনতেও চাইবে না। তাহলে ফলাফলটা কি? এখন বিষয়টা হলো যে তারা যে দেবে না, এটা তাদের কথাবার্তায়, আচার আচরণে বোঝা যায়। উচ্চারণ করে না কিছু, কিন্তু বোঝা যায়। এবং তারা তো একবার বলেছেও যে আমরা এখানে একটা রেগুলার গভর্নমেন্ট আসার পরে কাজটা করবো। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট বলেন অথবা একটা ইলেকটেড গভর্নমেন্ট বলেন, যে জিনিসটা কিন্তু দেখেন IMF পর্যন্ত, তারা তো ভারতের লোক না, তারা তো ভারতের প্রতিষ্ঠান না, ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান। এখন IMF পর্যন্ত বলতেছে যে একটা নির্বাচিত সরকার আসার পর আমরা শেষ কিস্তিটা ছাড় দিব। বলছে কি না? বলছে তো। সমস্যাটা কি ভাই? এখন দিলে তো এটা এই দেশেই আসবে, দেন না, দিলেই পারেন, দেন না কেন ভাই? এইগুলোর কি একটা স্বাভাবিক ঘটনা। অনেকে ব্যাখ্যা দেয় যে IMF এর শীর্ষ পর্যায়ে ম্যাক্সিমাম জায়গায় ভারতীয় লোকজন আছে। ব্যাখ্যাটা একদম খারাপ না, এই ব্যাখ্যাটা কিন্তু একদম আমি কিন্তু দেই না। হ্যাঁ, হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু আপনি কিছু বলতে পারবেন যে কেন দিবেন না। এখন আন্তর্জাতিক সম্পর্কে এইগুলি চলে। কাজেই ব্যাখ্যা এখন যেহেতু দিচ্ছে না, অনেক রকম ব্যাখ্যা দিবে। আমিও একরকম ব্যাখ্যা দিতে পারি, আবার যারা তিনটা বক্তব্য আছে, তিনটা মতামত আছে। আমি মতামতটা নিয়ে আলাদা করে আপনার কাছে জানতে চাইবো। তবে তার আগে যেহেতু একটা সারফেস লেভেল একটু জেনে নিচ্ছি, সেই জায়গা থেকে সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান আপনার কাছে আসতে চাই। প্রেক্ষাপট যেটা বলে, একটা দেশের অপরাধী যখন অন্য একটা দেশে আশ্রয় নেন, তাকে সেই দেশে আনার জন্য একটা প্রত্যর্পণ চুক্তির মধ্য দিয়ে যেতে হয়। যেই চুক্তির একটা নানা রকমের মেরিট থাকে, নানা রকমের কন্ডিশন টার্মস থাকে। সব কিছু বিবেচনা নিয়ে বাংলাদেশের একটা রাজনীতি, সে রাজনীতির ওপরও তো একটা ইম্প্যাক্ট পড়ে। প্রথমত প্রত্যর্পণ, দ্বিতীয়ত রাজনীতি। দুটো দিক নিয়ে আসলে একটু বলবেন, আসলে কোথায় গিয়ে মনে হচ্ছে যে সামনের দিনটা আরো বেশি জটিল হবে? প্রথমত আমরা সবাই জানি যে জুলাই আগস্টের পর থেকে, 2024-এর জুলাই আগস্টের পর থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক, তার মধ্যে একটা টানাপোড়েন তৈরি হয়েছে এবং সেটা এখন পর্যন্ত অব্যাহত আছে। আমরা খুব একটা মানে টানেলের শেষ মাথাতেও আলো এরকম ভাবে স্পষ্টভাবে দেখি। এখানে দ্বিপাক্ষিক যে সম্পর্ক, তার মধ্যে আমাদের প্রত্যর্পণ চুক্তি একটা আছে, এক্সট্রাডিশন ট্রিটি একটা আছে।
কিন্তু যখন সম্পর্কের টানাপোড়েন তৈরি হয় তখন এই ধরনের চুক্তি অকার্যকর হয়ে পড়ে। আপনি এই চুক্তিগুলোকে কতটা সম্মান দিবেন না দিবেন সেটা নির্ভর করে আপনাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক কিরকম আছে তার উপর। তো সেই কারণেই এই প্রত্যর্পণ চুক্তি থাকার পরেও ভারতের কাছ থেকে আমরা হয়তো অনুকূল সাড়া পাইনি। এখন ভারত এই যে সাড়া দেয়নি, এটাই কিন্তু তাদের কূটনীতি, যে তারা সেখান থেকে এই আমাদের অনুরোধের প্রতি তারা যে অনুকূল না সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, যদিও মুখে তারা এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি। তো এখন এখান থেকে যদি আমাদের বের হয়ে আসতে হয়, চুক্তির জায়গায় আছে তা ঠিক, এবং আমাদের কাছে মনে হবে যে যেহেতু একটা চুক্তি আছে এবং এই চুক্তির অধীনে আমরা অপরাধী যারা তাদেরকে ফেরত পেতে পারি। কিন্তু একটা জিনিস একটুখানি বিবেচনায় আমরা নিতে পারি, সেটা হলো, বা আমরা না নিলেও হয়তো অপরপক্ষ অর্থাৎ ভারত হয়তো সেই রকম বিবেচনা নিচ্ছে, যে যাদেরকে আমরা ফেরত চাচ্ছি তাদের মধ্যে একজন, তিনি দীর্ঘমেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, এমনকি তিনি বাংলাদেশের অন্যতম একটা বৃহৎ রাজনৈতিক দলের সভাপতি। তো সেই সমস্ত কারণে এইখানে ভারত হয়তো একটা পলিটিক্যাল এলিমেন্ট নিজেরা বিবেচনা করে দেখছে। হয়তো এই কারণে, যদিও তারা এখন পর্যন্ত এটা কোথাও উচ্চারণ করেনি, কিন্তু এটা অনুমান করা যায় যে সেই বিবেচনা থেকে তারা হয়তো বা, আপনারা জানেন মনে হয় যে এক্সট্রাডিশন ট্রিটির মধ্যে যে কয়েকটা প্রভিশন আছে, সেখানে অলমোস্ট সবগুলো প্রভিশনেই আপনার অপরাধী যারা তাদেরকে বাংলাদেশে প্রত্যর্পণ আমি আলাদা করে এইগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। মানে এই মুহূর্তে নিরাপত্তা উপদেষ্টা তিনিও দিল্লিতে আছেন এবং আগামীকাল একটা সম্মেলন হওয়ার কথা, লাঞ্চ পর্যন্ত, তারপরে তার বাংলাদেশে ফিরে আসার কথা। একটা দিন আগেই তিনি গেছেন এবং একটা দিন আগে যাওয়ার কারণটা কি, অজিত দোভালের সঙ্গে তার কোনো বৈঠক হতে পারে কিনা, নানামুখী আলোচনা হচ্ছে। সেই আলোচনাটা আসলে হওয়ার আগে তো কিছু বলার সুযোগ নেই, নিশ্চয়ই তারপরে আমরা একটু আলাপ করার চেষ্টা করব। ফজলে হুদা বাবুল, আপনার কাছে একটু আসতে চাই, মানে এই মুহূর্তে আপনি একজন প্রার্থী হিসেবে গণসংযোগ করার কথা এবং নির্বাচনটাই আমাদের আলোচনার সবার উপরে থাকার কথা। 17 তারিখের পর এখন ঠিক এই মুহূর্তে ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দেশে ফেরানো, এটাও আলাপের মধ্যে আছে। বিশ্লেষকরা বলছেন নির্বাচনে একটা বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছেন, পরিস্থিতি অস্থিতিশীল একটা শঙ্কা রয়েছে এবং সেই শঙ্কাতে গিয়ে আসলে সামনে রাজনীতি জটিল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনি আসলে কি দেখেন, কোনো শঙ্কা আপনার চোখে পড়ছে কিনা? ধন্যবাদ 71 টিভিকে। সম্মানিত বোধ করছি দুই সহ আলোচক, বিশেষ করে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ভাই। দীর্ঘদিন থেকে তাকে আমি ফলো করি, তার শুনি কথা এবং তার সাংবাদিকতার বিশ্লেষণ আমাকে অনেক সমৃদ্ধ করে। এবং আরেকজন আছেন আমাদের শ্রদ্ধেয় সাবেক রাষ্ট্রদূত মাহফুজ ভাই। শুভেচ্ছা বাংলাদেশের সবাইকে। আজকে আপনি শিরোনামে বলছিলেন যে বাংলাদেশ 22 বছর পর মোরসালিনের গোলে আজকে আমরা ভারতকে ফুটবলের মাঠে হারিয়েছি। এটা একটা অত্যন্ত আনন্দের বিষয় বাংলাদেশের জন্য। ইন্ডিয়া নিয়ে আমি একটু কথা বলতে চাই, কারণ আমার ভারতে আমার কাজের কারণে দিল্লি বোম্বেতে প্রায় 10 বছর থাকবার আমার অভিজ্ঞতা হয়েছে। তাতে করে সেখানকার আমি ব্যুরোক্র্যাট এবং উচ্চ অফিসিয়ালস, কোনো ক্ষেত্রে কিছু রাজনীতিবিদের সাথেও আমার মিশবার অভিজ্ঞতা হয়েছে। আমি সেখানে একটু বলতে চাই, যেটা রাষ্ট্রদূত মাহফুজ ভাই যথার্থই বলেছেন যে প্রত্যাবর্তন চুক্তি আছে আমাদের। আবার মাসুদ কামাল ভাই বললেন যে মানে আমাদের রাজনৈতিক সরকার নেই, দুজনই এটা বললেন। বিষয়টা হচ্ছে যে ভারতীয়রা, আমি যখন 2004 সালে বোম্বেতে, ভারতের অনেক শিক্ষিত লোকেরা তখন জানতেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবের মেয়ে। এটা হচ্ছে তাদের জাতীয় ফিলিং। আপনি যদি দেখেন যে কংগ্রেস এবং পরিকাঠামোটা অতটা ম্যাচিউর হয়েছে বলে আমি মনে করি না যে আমাদের লিডারশিপগুলো গ্রো হবে। এই এমন একটা যে পরিস্থিতিটা আমি বলছিলাম, এই পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় কি? আমাদের তো সকল দেশের সাথেই সম্পর্ক রাখতে হবে। আপনি যদি শেখ মুজিবুর রহমান সাহেবের কথা বলেন, ওনার সময় উনি কিন্তু এসে যখন বাইরে যান ইন্দিরা গান্ধীর কাছে,
উনি ওনার সচিবরা বা ওনার যারা উপদেষ্টারা ছিলেন বলেছিলেন যে তাদের কাছে প্রস্তাব পাঠাতে, যে সেনাবাহিনী ফেরত পাঠানোর জন্য। তো শেখ মুজিব সাহেব তখন বলেছিলেন একটা কথা, যে ভারতের কানে চুল পাকা অফিসারদের সম্পর্কে তোমাদের ধারণা আছে? আমি যাব, দিদির সাথে বসবো, বসে এটা আমি ওনাকে রাজি করে নিয়ে আসব। সো ডিপ্লোম্যাসিটা ওইরকম ছিল। আপনি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলেন, উনি কিন্তু যেভাবে চায়না বলেন, আমেরিকা বলেন, সৌদি আরব এবং মিডল ইস্টের সাথে যেভাবে সম্পর্কে উনি পররাষ্ট্রনীতিটা উনি প্রভাব বিস্তার করতে পেরেছিলেন, ঠিক তদ্রূপ উনি ভারতের সাথেও কিন্তু উনি ওনারটা আদায় করে নিতে পেরেছিলেন। কিন্তু এখন বাংলাদেশের যে ভঙ্গুর অবস্থা পররাষ্ট্রনীতিতে, এটা খুবই মানে নিম্নমানের বলে আমি মনে করি। আর উপরন্ত যেটা প্রবলেম, সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক সরকারের অভাব। তো এই ক্ষেত্রে আমাদের ডিপ্লোমাসির মানটা বাড়াতে হবে। আমার বাইরে থাকবার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি বাংলাদেশের মিশনগুলোতে তারা ওই ভিসা আর পাসপোর্ট করতেই ব্যস্ত থাকে। তাদের কোনো কমার্শিয়াল টার্গেট থাকে না, পলিটিক্যাল অ্যাচিভমেন্টের কোনো টার্গেট থাকে না, কোনো অ্যানুয়াল বাজেট থাকে না। তারা শুধুমাত্র ওই নেতাদের বা মন্ত্রীদের প্রটোকল দিতে ব্যস্ত থাকে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এখান থেকে বাংলাদেশকে সরে এসে বাংলাদেশকে তার নিজস্ব জায়গা থেকে কাজ করতে হবে ডিপ্লোমাসি নিয়ে।